আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। পৃথিবীর যেই প্রান্ত থেকে যারা দেখছেন সবার জন্য শুভকামনা, ভালোবাসা। দর্শক প্রচুর কমেন্ট পাচ্ছি বাংলাদেশের খবর বেশি চান। আমাদের এক ভাই, কি নাম? হাসনাত। তিনি লিখছেন আপনার কাছ থেকে এখন বাংলাদেশের বেশি খবর চাই। বাংলাদেশের হলুদ মিডিয়ার খবর শুনি না। তাই আপনার খবরের অপেক্ষায় থাকি। দিনে ৩-৪ বার খবর দিলে ভালো হয় সবার জন্য। হ্যাঁ, ভালো হয় আমি বুঝতে পারি, কিন্তু আমার দফা-রফা হয়ে যাবে। কারণ আমি চেষ্টা করি সবসময় আপনাদেরকে তথ্যভিত্তিক খবর দিতে। সেইজন্য প্রচুর স্টাডি করতে হয়, প্রচুর সংবাদ সংগ্রহ করতে হয়। দর্শক, আজকে থাকবে আন্তর্জাতিক বিশ্বের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর। বাট ১ম এই আমি বাংলাদেশের সংসদে আজকে একটা সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে লড়াকু মনোভাব দেখেছি। সেই ভিডিওটা এক নজর আপনাদের দেখাতে চাই। কি ঘটেছিল সংসদে সেটা আপনাদের একটু দেখালে হয়তো ভাল লাগবে। আপনাদেরও ভাল লাগবে, আমারও ভাল লাগবে। যে বাংলাদেশের সংসদ কোথায় গিয়ে থামছে, কোথায় চলে যাচ্ছে। শুধু হাওয়াই ভাবে যদি বলা হয়, আমভাবে যদি বলা হয় যে এই সমস্ত হচ্ছে প্রতিকারার্থী, বিরোধী এমপির উপর হামলা হচ্ছে প্রতিকারার্থী, স্পেসিফিক কোশ্চেন করতে হবে। সেই জন্য বলছি এটা মহান জাতীয় সংসদ, বাইরের বক্তৃতা এখানে চলে না। ধন্যবাদ। প্রশ্ন করতে হবে। শিক্ষকতা করতে হলে তিনি একটা ইউনিভার্সিটি খুলুন, ওখানে যার পছন্দ গিয়ে ভর্তি হবে, ওনার লেকচার শুনবে। সংসদ অধিবেশন যেদিন থেকে বসা শুরু হয়েছে সেদিন থেকেই তিনি তুচ্ছ তাচ্ছিল্য করে সবাইকে উনি নিজেকে কি মনে করেন আমি বুঝতে পারি না। এমনকি তিনি সেই দুঃসাহস ওখানে দাঁড়িয়ে তিনি দেখিয়েছেন, তিনি বলেছেন যে এই সংসদে তিনি শিক্ষকের ভূমিকা বলবেন। আমরা তো ছাত্র হওয়ার জন্য এখানে আসলেই আজকে বাংলাদেশের সংসদ অধিবেশনে দুই দলের মধ্যে বেশ লড়াই হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী ভার্সেস বিরোধী দল। খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, পার্লামেন্টে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে সবসময় খুব অ্যাগ্রেসিভ মোডে দেখি। আমি দেখছিলাম যখন স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলছেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান চুপ করে বসেছিলেন, মুচকি মুচকি হাসছিলেন। তিনি কোনো জবাব দিচ্ছেন না। কেন? আমরা তারেক রহমানের কাছ থেকে পার্লামেন্টে কিছু শুনতে চাই, তিনি কেন বলেন না জানি না। বাট তার কথা শোনার জন্য মাঝে মাঝে পার্লামেন্ট অধিবেশন দেখি, কিন্তু সবসময় দেখি আমাদের সালাউদ্দিন ভাই একা বলেন। মাঝে মাঝে বুঝি না যে সালাউদ্দিন ভাই কয়টা মন্ত্রণালয় চালান। সারা বাংলাদেশে আমরা দেখছি যে পুলিশিং অব্যবস্থাপনা চলছে, চাঁদাবাজি, হত্যা, ধর্ষণ, রাহাজানি, ছিনতাই ব্যাপক আকারে বাড়ছে। প্রকাশ্যে বিভিন্ন জায়গায় মানুষকে ধরে ছিনতাই করা হচ্ছে, মানে অপরাধ ক্রমান্বয়ে বাড়ছে। এটা আমার কথা না, টিআইবির কথা, বাংলাদেশের প্রত্যেকটা গণমাধ্যমের কথা। কিন্তু সেই বিষয়ে সালাউদ্দিন সাহেবকে আমরা দেখছি না কোনো সিদ্ধান্ত নিতে, বা স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তাকে এখন পর্যন্ত আমার কাছে একজন ফেইলার মনে হচ্ছেন। তিনি পুরোপুরি ফেইল করা একজন ব্যক্তি, কিন্তু তিনি পুরো জাহাজের খবর নিচ্ছেন আদার ব্যাপারে। মানে পুরো রাষ্ট্রের তিনি অর্থমন্ত্রী, তিনি শিক্ষামন্ত্রী, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি আইনমন্ত্রী, তিনি সাংস্কৃতিক মন্ত্রী, তিনি তথ্যমন্ত্রী, তিনি সব। তাহলে এই যে বিশাল ট্যাক্সের টাকা দিয়ে আমরা এতগুলো মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী বানালাম, তাদের কাজটা কি? এই প্রশ্নটা আমার বিএনপির কাছে থাকবে। এবং সংসদ অধিবেশনে এরকম লড়াই না হলে ভাল লাগে না। লড়াই হওয়া উচিত, প্রয়োজনে হাত পা চলবে। মনে আছে না, শেখ মুজিবুর রহমান এই সংসদ অধিবেশনে স্পিকারকে পিটিয়ে মেরেই ফেলছিলেন। এটা তখন বোধহয় বাংলাদেশ স্বাধীন হয়নি, তার আগের ইতিহাস। তো এরকম না হলে হয়, মারামারি করবেন, মাথা ফাটায় ফেলবেন, জামা ছিঁড়ে ফেলবেন, সব ছিঁড়ে ফেলবেন, প্রয়োজনে নিচেটা খুলে ফেলবেন, লেংটু হয়ে পার্লামেন্ট থেকে বেরোবে। কারণ এদেশে যারা রাজনীতি করেন তারা তো দেশ এবং জনগণের জন্য করেন না, তারা রাজনীতি করেন পকেট, বুঝছেন নি? দেখেন সালাউদ্দিন ভাই কই ছিল? গুম ছিল। আসলেন, দায়িত্ব পেলেন, খুব সুন্দর কথা বলেন। তার ছেলে কই ছিল? 40,000 কোটি টাকার কাজ, এক কাজেই বিনা পরিশ্রমে 2,000 কোটি টাকার লাভ, বিসিবির দায়িত্ব পেয়ে গেলেন। তাহলে তারেক রহমানের গাড়ির পেছনে যারা ছোটেন, যারা ভ্যানগার্ড হয়ে দৌড়ান,
বিগত 15.5 বছরে যারা জীবন দিলেন, গুম হলেন, ক্রস ফায়ার হলেন, জনির খবর কোথায়, ওয়াসিম কোথায়, আমাদের ইসাক ভাই জেলের পর জেল খাটলেন, দলে চান্সই পেলেন না, বের করে দিল। আসলে রাজনীতিটা সবাই যে করছেন বুঝে শুনে করবেন, কারণ নেতার ছেলে নেতা হবে, নেতার ছেলে বড় পদ পাবে, নেতার ছেলে 1,000 কোটি টাকার কাজ পাবে। আপনি পাবেন ওই যে নেতার ছেলে যা পাবে, নেতার ছেলের পেছনে ছাতি ধরে ওই দিন মজুরের মতো 200 টাকা, 500 টাকা, 1,000 টাকা। আপনি গুলি করবেন, পটকা মারবেন, অবরোধ করবেন, মিছিল করবেন, আপনি সব করবেন। পাবে কিন্তু এসি রুমে থাকা বিদেশে পড়া নেতার ছেলে। এটা হলো বাংলাদেশের রাজনীতির বিউটি, সৌন্দর্য, তাই না? নেতার ছেলেই নেতা হবে, আর আপনি শুধু জীবন দেবেন। কত মায়ের বুক খালি হলো, কত সন্তান এতিম হলো, খোঁজও নেয় না কেউ। খোঁজ নিয়ে দেখেন, নেতার ছেলে নেতা হবে, আবার সেই নেতা বড় বড় কথা বলবে। চলেন আমরা চলে যাই আন্তর্জাতিক খবরে। প্রথমে আমরা কিছু তথ্য দিয়ে আগে আমরা একটু ইয়েতে যাই। জরুরি মিটিং হচ্ছে হরমুজ এবং কাতার এবং ইরানের মধ্যে। হরমুজ করিডোর নিয়ে কাতার ও ইরানের আলোচনা হয়েছে, সেখানে কিছু আপডেট আসছে আমাদের কাছে, সেটা আগে দিয়ে নেই। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরান ও কাতার হরমুজ প্রণালী থেকে মাইন অপসারণে একটি যৌথ প্রকল্প বাস্তবায়নের চুক্তির পাশাপাশি উত্তেজনা হ্রাস এবং সংলাপের জন্য উপযুক্ত পরিবেশ তৈরির প্রচেষ্টা নিয়েও আলোচনা করেছে। ইরানের রাষ্ট্রপতি মতপার্থক্য থাকা সত্ত্বেও মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্যের আহ্বান জানিয়েছেন। তেহরানে অনুষ্ঠিত 40তম আন্তর্জাতিক ইসলামী ঐক্য সম্মেলনে ভাষণ দিতে গিয়ে মাসুদ পেজেশকিয়ান বলেন, কোনো মুসলিম দেশের ভূখণ্ড অন্য কোনো মুসলিম দেশের বিরুদ্ধে ব্যবহার করা উচিত নয়। ভালো কথা বলেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আল জাজিরাকে বলছেন যে অর্থনৈতিক ও সামরিক উভয় পদক্ষেপই কার্যকর এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ শেষ করতে তেহরানের সঙ্গে আলোচনায় তিনি তাড়াহুড়া করছেন। আসেন, মাসুদ পেজিশকিয়ান কথাটা কি বলেছেন, যে ইরানের বিরুদ্ধে আমেরিকা ইসরায়েল যে যুদ্ধটা শুরু করেছে এখানে মুসলিম দেশগুলো ব্যবহার করছে, এটা ঠিক না। সেই মুসলিম দেশগুলোকে গালফ কান্ট্রি, অর্থাৎ আরব কান্ট্রি। এবং তিনি ইঙ্গিত করছেন যে আমাদের মধ্যে ঐক্যের প্রয়োজন আছে। আসলে তো আমাদের মধ্যে ঐক্যের প্রয়োজন আছে, নতুবা দেখেন এই ঐক্যহীনতার জন্য ইরাক শেষ হয়ে গেল, আফগান শেষ হয়ে গেল, সিরিয়া শেষ হয়ে গেল, একে একে কত দেশ শেষ হয়ে গেল, কোনো মুসলিম দেশ আসলো না এগিয়ে। ওরা একটাকে ধরে একটাকে শেষ করে দেয়, আর আমরা ফতোয়া দেই গানে মিউজিক দিয়ে হারাম, আমরা ফতোয়া দিই প্যান্ট শার্ট পরা হারাম। আমার কেন যেন মাঝে মাঝে খুব মজা লাগে এসব কথা শুনলে। পৃথিবীর অনেক দেশ ঘুরেছি, বড় বড় স্কলারদের কাছে বসে তাদের কথা শোনার সুযোগ পেয়েছি। খুব ইন্টারেস্টিং একটা কথা বলি আপনাদের। বাংলাদেশে আমি যতদিন জুমার নামাজ পড়েছি বিভিন্ন জায়গায়, আমি না জুমার খুতবায় বা আলোচনায় এমন কিছু বক্তব্য পাই না যে বক্তব্যটা নতুন। প্রতিটা বক্তব্যেই সেই নবীদের ইতিহাস, সেই গল্প, একই গল্প ঘুরে ফিরে এই গল্পগুলো ওয়াজ মাহফিল মসজিদ খুতবা সব জায়গায় চলে। আমাদের ইমামদের ভালো করে দেখবেন যে যে এলাকার একজন ইমাম বা মুয়াজ্জিন আছেন, সেই এলাকার প্রভাবশালী লোকদের কাছে মাথা নত করে বসে থাকে। সে সুদখোর হলে তার বাসায় দাওয়াত পড়াতে বাধ্য, তার হালাল ইনকাম আছে কিনা খোঁজ নেয় না। আমাদের ইমামদেরকে সম্মান করে দেখেন, ইমামরা বরং মাথা নিচু করে থাকে ভয়। অথচ ইমাম মানে নেতা, একজন নেতা পুরো এলাকার নেতা হবেন। কে এলাকার কত বড় নেতা কাউকে তোয়াক্কা করার কথা না আমাদের ইমামদের, বরং তাদের কাছে এসে মাথা নত করে বসে থাকা উচিত। আমাদের ইমামরা যে মসজিদে এত বছর ধরে খুতবা দিচ্ছেন, এই খুতবা থেকে কয়টা মানুষ কয়টা নসিহত নিল, কয়টা মানুষের জীবন পরিবর্তন হলো কেউ বলতে পারবেন? ইসলামটা এখানে না। আমি ইউরোপের মতো দেশে যখন আলোচনা, তার ইংরেজি অনেক জায়গায় ইংরেজিতে আলোচনা হয়, একজন আফ্রিকান কালো কুচকুচে কালো তিনি খুতবা দিচ্ছেন ঈদের নামাজে, লন্ডনের কথা বলছে। আমি মুগ্ধ হয়ে তার কথাগুলো শুনছিলাম। আল্লাহু আকবার, কি কথা বলছেন! ওই বক্তব্য যারা শুনবেন তারা ঘর থেকে বের হয়ে দিন প্রতিষ্ঠার জন্য জীবন উৎসর্গ করে দেবেন। আর আমাদের সেই একই কাহিনী, একই গল্প,
তো সেটাই বলছিলাম যে আজকে মুসলিমদের মধ্যে যে ঐক্যহীনতা, আজকে ইরানকে টার্গেট করছে, এরপরে তুরস্ক টার্গেট হবে, এরপরে পাকিস্তান টার্গেট হবে, এরপরে বাংলাদেশ টার্গেট হবে। কেউ এগিয়ে আসবে না। আমরা প্রত্যেকে নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করি। দর্শক, আসেন আঞ্চলিক উত্তেজনা প্রশমনে উভয় দেশের মধ্যে অর্থাৎ হরমুজ প্রণালীর ইস্যুতে বলছি, কূটনৈতিক প্রচেষ্টার মধ্যে দোহা ও তেহরান হরমুজ প্রণালীর মধ্য দিয়ে একটি অস্থায়ী যৌথ নৌ কৌশল স্থাপনের সম্ভাবনা নিয়ে আলোচনা করছে বলে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। বৃহস্পতিবার কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জেসিম আল থানি তেহরানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাথে সাক্ষাৎ করেছেন, যেখানে তারা সংলাপের অনুকূল পরিবেশ তৈরির প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন। আলোচনা একটি প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন কাঠামো নিয়েও আলোচনা করা হয়, যার আওতায় হরমুজ প্রণালীর মধ্য দিয়ে একটি অস্থায়ী যৌথ নৌ চলাচল করিডোর স্থাপন এবং জলপথটিকে মাইনমুক্ত করার জন্য যৌথ প্রচেষ্টা অন্তর্ভুক্ত থাকবে। বৈঠকে শেখ মোহাম্মদ প্রতিবেশী রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব ও নৌ চলাচলের স্বাধীনতাকে সম্মান করার প্রয়োজনীয়তার উপর জোর দেন এবং একই সাথে উত্তেজনা প্রশমনের জন্য কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার কথা বলেন। অন্যদিকে আরাকচি উত্তেজনা হ্রাস এবং সংলাপকে সমর্থন করার লক্ষ্যে কাতারের অব্যাহত কূটনৈতিক প্রচেষ্টার জন্য তেহরানের কৃতজ্ঞতা প্রকাশ করেন। ইরান ও ওমানের মধ্যবর্তী সংকীর্ণ জলপথ হরমুজ প্রণালী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবেদনশীল বৈশ্বিক নৌপথ এবং পারস্য উপসাগর থেকে আসা তেল ও গ্যাসের জন্য একটি গুরুত্বপূর্ণ সংকীর্ণ পথ। তেহরানে থাকাকালীন শেখ মোহাম্মদ ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফের সাথে সাক্ষাৎ করেন। আসেন এটা নিয়ে আমরা একটা ইম্পর্টেন্ট তথ্য আপনাদের দেই। তথ্যটা হলো, আমেরিকা, যেটা শিরোনাম করছি আপনারা দেখে মোটামুটি বুঝতে পেরেছেন, আমেরিকা আজকে তার মিত্রদের বলছে তোমরা হরমুজ প্রণালীতে ঢোকো, তোমাদের সব রকম সাপোর্ট আমরা দেব। তো এই বিশ্বাস নিয়ে কুয়েতের তেলের ট্যাঙ্কার প্রবেশ করেছিল হরমুজ প্রণালীতে। সঙ্গে সঙ্গে ইরান অ্যাটাক করলো। আমেরিকা বলল কি যে আমরা সকল মাইন, ইরান যে হরমুজ প্রণালীতে মাইন পুঁতে রেখেছিল সেই মাইনগুলোকে আমরা ধ্বংস করে ফেলেছি। অর্থাৎ তোমরা চাইলে এখন হরমুজ প্রণালীতে আরামে ব্যবহার করতে পারো। তো সেই মার্কিন যুক্তরাষ্ট্রের ঘোষণা পেয়ে কুয়েতের একটি ট্যাঙ্কার সেখান থেকে বেরোচ্ছিল, ওইটাকে ইরান বিস্ফোরণ করে উড়িয়ে দেয়। যখন ইরান অ্যাটাক করে, মার্কিন যুদ্ধ জাহাজগুলো উঠে পড়ে পালায়। যে মার্কিন যুদ্ধ জাহাজগুলো তেলের ট্যাঙ্কারটাকে বলেছিল যে আসো আমরা তোমাদের পাহারা দেব এবং সাগরে কোনো মাইন নেই, সব আমরা তুলে ফেলেছি। কিন্তু নির্দিষ্ট জায়গায় আসার পরে যখন এটার উপর হামলা হলো এবং মাইন বিস্ফোরণ হলো, তখন সেই জাহাজটি যখন আক্রান্ত হয়, আমেরিকার যে জাহাজগুলো, ওয়ারশিপগুলো, সেই জাহাজটাকে, তেলের ট্যাঙ্কারকে পাহারা দিয়ে নিয়ে আসছিল, তারা উঠে পড়ে বাবার নাম নিয়ে পালায় চলে যায়। বিষয়টা খুব ইন্টারেস্টিং না? আমাকে ডেকে নিয়ে আসলেন পাহারা দিবেন করে, যখনই আক্রমণ হলো উঠে পালালো। তো ইরানের গণমাধ্যম বলছে যে ইরানের আক্রমণ দেখে আমেরিকা নিজেই তো পালিয়ে চলে গেল। তো তোমরা আমেরিকার কি বলবো আহ্বানে বা আমেরিকা তোমাদের বলে আর তোমরা চলে আসো, নিজের ধ্বংস ডেকে আনছো, এটা কি তোমাদের বোকামি নয়? মানে আমেরিকা এত সাহসী একটা দেশ, যখন ইরান আক্রমণ করে নিজে উঠে পড়ে পালায়, আবার সারাদিন বলে কি? ইরান বলছে সাগরে যে মাইন পোতা হয়েছে আমেরিকা আসলে এগুলো তুলতে পারেনি, ধ্বংস করতে পারেনি। আমেরিকা মিথ্যাচার করছে, বাকিদের ডেকে এনে এখানে বিপদে ফেলছে, কেউ যেন এই ভুল না করে। অর্থাৎ ইরান আমেরিকার একেবারে অস্তিত্ব ধরে টান দিয়েছে। দর্শক, আরেকটি গুরুত্বপূর্ণ খবর আছে, সেটা হলো আকস্মিক বন্যা। অর্থাৎ নেপালে যে বন্যাটি হয়েছে নেপাল চীন সীমান্তে, সেখানে মৃতের সংখ্যা বেড়ে ৩৬২ জন হয়ে গেছে ইতিমধ্যে এবং ১৩০০ জনের বেশি এখনো নিখোঁজ রয়েছে। অর্থাৎ ক্রমান্বয়ে উদ্ধার কাজ চলছে আর নিহতের সংখ্যা বাড়ছে, কমছে না, বরং বাড়তেছে একের পর এক। এই নিহতের সংখ্যা আরো অনেক বেশি হওয়ার সম্ভাবনা আছে। একজন আমাকে প্রশ্ন করছে, আপনার কাছে যদি নবীজির কথা ভালো না লাগে তাহলে কার কথা ভালো লাগবে? এসব আন্ডা মূর্খ, মাথায় একটা টুপি আছে, মুখে একটু দাঁড়িয়ে আছে, কোরআন হাদিসের কিছু বলছে না, তাকে আমি বলছি নবীর কথা ভালো লাগে না? আমাদের মসজিদে যে নবীদের যে গল্পগুলো বলা হয়, এই গল্পটা কে জানে না? একই গল্প রিপিট করতেছেন। কোরআনে আল্লাহ রাসূলের পুরো জীবনটা বর্ণনা করা আছে, কিন্তু বাকি কোনো নবীদের পুরো হিস্ট্রি লেখা নাই। আসেন চ্যালেঞ্জে আসেন আমার সাথে। মুসা আলাইহিস সালামের কতটুকু গল্প কোরআনে আছে? ঈসা আলাইহিস সালামের
যতটুকু আছে ততটুকু জানি, কিন্তু আমাদের হুজুররা রীতিমতো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হিস্ট্রি বলে। হিস্ট্রিগুলি কোথায় পাইছে? যেহেতু কোরআনে বলে নাই, হাদিসও বলা নাই। অর্থাৎ কিছু সত্য কিছু মিথ্যা। আমি আপনাদেরকে বলছি, মানে মানুষ এই যে ভুলটা বলছে, আমি বলছি যে আমাদের এই নবী রাসূলদের একই গল্প মসজিদে বলতে বলতে আমরা শুনতে শুনতে মুখস্থ। আমাদের দিক নির্দেশনামূলক, মোটিভেশনাল মূলক অনেক গল্প আছে, ইসলামের সমৃদ্ধ ইতিহাস আছে। আপনি একই গল্প মসজিদে ঢুকিয়ে দেখবেন একই গল্প চলছে, একই আলোচনা। আপনি সুদের ব্যাপারে কয়টা বক্তব্য দেন? আপনি জিহাদের ব্যাপারে কয়টা বক্তব্য দেন? সৎ পথে চলার জন্য কয়টা বক্তব্য দেন? আপনি চরিত্র নিয়ে কয়টা বক্তব্য দেন? ঘুষ নিয়ে কয়টা বক্তব্য দেন? সমাজে ইসলাম প্রতিষ্ঠার জন্য কয়টা বক্তব্য দেন? এগুলো দেয়া যাবে না। এগুলো দিলে মসজিদ কমিটি বের করে দেবে। আমি বুঝিয়েছি এটা। যারা বেশি বোঝেন তাদেরকে আর বোঝানোর ক্ষমতা আমার নাই। পৃথিবীর বড় বড় দেশগুলো সফর করেন, সেখানে স্কলারদের আলোচনা শোনেন, পাগল হয়ে যাবেন, মাথা নষ্ট হয়ে যাবে। আমাদের হুজুররা যার কোনো গতি নেই সেটা মসজিদের ইমাম হয়ে যায়। অথচ সমাজের সবচেয়ে বেস্ট লোকগুলোকে ইমাম বানানো উচিত, সবচেয়ে বড় স্কলারদের ইমাম বানানো উচিত। একটা ইমামের পায়ের কাছে এসে জনগণ বসে থাকবে। ইমাম কেন যাবে মসজিদ কমিটির পায়ের কাছে যে আমার বেতন বাড়ায় দেন? আমি আলেমদের সম্মান বাড়াবার জন্য বলছি। আর যে কমেন্টটা করছেন সে বুঝছে কি? বুঝতে পারছেন? মানে এদের আবেগটা হলো উড়াদুরা আবেগ, ইসলামের প্রতি গোড়ারান্ডা কোনো আবেগ নাই। একটা ছোট হিস্ট্রি শোনায়। হেফাজতে যখন অ্যাটাক করা হয় তখন আমি 21 টেলিভিশনের নিউজ এডিটর, আমি কিন্তু রিপোর্টার না। রিপোর্টার অনেক আগে ছিলাম। আমাদের সেক্টরটা হয়, প্রথমে রিপোর্টার হয়, তারপর স্টাফ রিপোর্টার হয়, তারপর সিনিয়র রিপোর্টার হয়, তারপর স্পেশাল করেসপন্ডেন্ট বা বিশেষ প্রতিনিধি হয়, তারপর অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর হয়, তারপর জয়েন্ট নিউজ এডিটর হয়, তারপর নিউজ এডিটর হয়। আমি ছিলাম সেই নিউজ এডিটর। তার মানে রিপোর্টিংটা অনেক আগে পার করে গেছি, ধরেন 30 বছর আগে। যেদিন হেফাজতের রাতে মারামারি হয়, আপনাদের প্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেন সেদিন রিপোর্টে ছিল। সে ছিল তখন স্টাফ রিপোর্টার। তাকে ফিল্ডে পাঠানোর পর সে আমাকে ফোন দিয়ে বলে যে ভাই এখানে ভয়াবহ অবস্থা, কিন্তু কোনো টেলিভিশন প্রচার করছে না। আমি কি করছি জানেন? আমার টেলিভিশনের নিউজ রেডি করে রানডাউন রানডাউন বলছেন যেখান থেকে আমাদের নিউজ প্রোডাকশন তৈরি হয়, প্রেজেন্টাররা যে বসে বসে নিউজটা পড়ে, এটা রানডাউন থেকে পড়ে। এই লেখাগুলো সবগুলো আমরা লিখে দেই, প্রতিটা প্যাকেজ ও নিউজ রেডি করে দেই, দিয়ে লক করি। এটা স্টুডিও থেকে পড়ানো হয়। ধারাবাহিক প্রডিউসাররা সেটাকে ক্লিক করে আর সংবাদগুলো ট্রল করে আমাদের অটো কিউর সামনে, আপনারা যেটা দেখেন প্রেজেন্টার পরে সেটা। আমি গাড়ি নিয়ে চলে আসি সেই পল্টনে। ভয়াবহ দৃশ্য দেখছি, পুলিশ গুলি করছে। আমার টেলিভিশনের গাড়িতে করে আমি প্রচুর হেফাজতের ভাইদের তুলে তুলে হাসপাতালে ভর্তি করি। পুলিশ একবার তেড়ে আসে আমাকে মারার জন্য, যখন আমার পরিচয় পায় পুলিশ সরে যায়। বুঝতে পারছেন? এই হেফাজতের ভাইদের জন্য সেদিন আমার সারা শরীর রক্ত লাগা ছিল। গুলিবিদ্ধ লোকগুলোকে নিয়ে আমি আমার টেলিভিশনের গাড়িতে, এটা আমার দায়িত্ব না। আমি যে দৃশ্য দেখছি সেদিন রীতিমতো লড়াই করছি আমরা। আমি আমার অফিসে থাকছি কম, ফিল্ডে বারবার ছুটে গেছি, নিজের চোখে সেই দৃশ্যগুলো দেখছি। আপনাদের সেই ইলিয়াস হোসেন যারা আমেরিকা থেকে সংবাদ দেয়, সেও সেদিন ছিল নিউজ রিপোর্টিং এ। তো এই আলেমদের জন্য লড়াই করছি। আলেমদের জন্য আমার চেয়ে দরদ খুব কম পাবেন টেলিভিশন লোকদের মধ্যে। আলেমদেরকে সর্বোচ্চ সম্মান করে আমি কথা বলি, কিন্তু আমি বলছি এই দেশের কিছু আলেমদের মধ্যে ভেজাল আছে। কিছু আলেম, সব আলেমদের মধ্যে না। একজন ইমামকে সর্বোচ্চ সম্মানের দিতে আমি বলবো, কিন্তু আমাদের ইমামরা দেখবেন কমিটির লোকরে ভয় পায়, কারণ সে তার উপর চাকরি ডিপেন্ড করে। সে ঘুষ খাকা সুদ খাক কথা বলতে পারবে না। তার নির্দেশনা অনুযায়ী কথা বললে তো কোরআন সাপোর্ট করবে না। কি বুঝাইলাম সেটা আগে বোঝেন। দর্শক, তো আমি আজকে যদিও খবরের পাশে একটু অন্য খবর নিয়ে আসি, এটা আপনাদের জন্য জরুরি। সবসময় তো খবর দিই, কিছু কথা নয়, মাঝে মাঝে একটু ব্যতিক্রম বলা উচিত। আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে দেখেন চাঁদাবাজি বাড়ছে, ছিনতাই বাড়ছে। আল্লাহ ভীতি কমে গেলে এগুলো হয়। পাপাচার বাড়ছে। কেন বাড়ছে? একটা মসজিদে যখন ইমাম খুতবা দিবে, তার যদি এই সমাজের অসঙ্গতিগুলোকে নিয়ে কোরআন এবং হাদিস দিয়ে বক্তব্য দেয়, মানুষের মধ্যে ভয় তৈরি হবে না? হয় কি না? জাকির নায়েকের বক্তব্য শুনে অজস্র মানুষ মুসলিম হয় না, কিন্তু আমাদের অনেক আলেমদের বক্তব্যে কেউ মুসলিম হয়? মুসলমানই তো মুসলমান থাকে না। কেন হয় না? মানুষকে টাচ করতে হবে। যে কথাগুলো, ধরেন কিছু লোক আছে যারা মূর্খ, তাদেরকে আপনি সুর দিয়ে কিচ্ছা কাহিনী শোনান, দেখবেন কেঁদে টেঁদে পাগল হয়ে যাবে। যারা এডুকেটেড, যারা শিক্ষিত, ইংলিশ শিক্ষিত, যারা ডক্টর, যারা ইঞ্জিনিয়ার, যারা প্রফেসর,
তাদেরকে আপনি মন করা কিচ্ছা কাহিনী বলে তারা বিজ্ঞান দিয়ে চিন্তা করবে, একদম ফাউল কথা বলছে হুজুর, কি বলতেছে এগুলো, কোনো যুক্তিকতা নেই। তাদেরকে বলতে হবে আপনার সেই জ্ঞান দিয়ে। তার মানে আমাদের আলেমদের, স্কলারদের অনেক বড় জ্ঞানের সাথে ফাইট করতে হয়। আলহামদুলিল্লাহ বাংলাদেশে অনেক বড় বড় স্কলার আছে, তাদের কারণে বাংলাদেশ ইসলাম এখনো টিকে আছে। কিন্তু এটাও সত্য যে কাঠমোল্লারা বাংলাদেশের ইসলামকে ক্ষতিগ্রস্ত করছে, এটা কি মানবেন না আপনারা? দর্শক, শেষ, ইরান আমেরিকাকে একটা মেসেজ দিয়ে দিয়েছে এবং কাতার ইরানের সাথে যে বৈঠক করছে সেখানে আমেরিকার কিছু বার্তা ছিল। সেখানে ইরানকে বলছে যে তোমরা হরমুজ প্রণালীটা যদি ছেড়ে দাও তাহলে আমেরিকা তোমাদের অনেকগুলো শর্ত মানবে। ইরান বলছে যে আমেরিকাকে ঘোষণা দিতে হবে আগে যে এই এই শর্ত তোমরা মানলে আমরা হরমুজ খুলবো, কারণ এর আগেও আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের বক্তব্য অনুসারে হরমুজ ওপেন করে দিয়েছি, কিন্তু আমেরিকা হরমুজ খুলে দেওয়ার পরপরই তাদের ওয়ারশিপ নিয়ে আমাদের যুদ্ধে এগিয়ে আসছে, তাদের ঘাঁটিগুলোতে আবার নতুন করে অস্ত্র মোতায়েন করেছে এবং সীমান্ত, আমাদের সিরিক এবং আমাদের আরো যেই সীমান্ত অঞ্চল সেখানে আক্রমণ করেছে। এবার আমেরিকাকে সেই দায়িত্ব নিয়ে সেই বিশ্বাসযোগ্য শর্তে আসতে হবে, এটা হলো ইরানের বক্তব্য। আমি আপনাদেরকে কালকে আবারও মক্কা চুক্তি নিয়ে আলোচনা করব, কারণ আমাদের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ যাচ্ছেন এবং ভালো কিছু রেজাল্ট আমরা পাবো। অনেকেই আমার মক্কা চুক্তি নিয়ে আলোচনার অপেক্ষা আছেন। ইনশাআল্লাহ আবারও কালকে আমরা মক্কা চুক্তি নিয়ে ডিটেল আলোচনা আপনাদের সাথে করব। বিদায় নিয়ে আজকের মতো প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।